আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। অনার্স চতুর্থ বর্ষের পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব ধারা সাহিত্য সমালোচনা পদ্ধতির আজকে লাস্ট ক্লাস। তো আমি এর আগে গ্রিক ও রোমান সাহিত্য নিয়ে আলোচনা করেছি, এরপর ধারার 2টি ক্লাস নিয়েছি এবং আজকে সমালোচনা পদ্ধতির লাস্ট ক্লাস। তো আমরা আজকের ক্লাসে পড়ব ইতিহাসমূলক সমালোচনা পদ্ধতি, তুলনামূলক সমালোচনা পদ্ধতি, বিশ্লেষণমূলক সমালোচনা পদ্ধতি এবং মূল্য বিচারমূলক সমালোচনা পদ্ধতি। ইতিহাসমূলক, তুলনামূলক, বিশ্লেষণমূলক বা মূল্য বিচারমূলক এই পদ্ধতিগুলো থাকলেও মূলত এই সাহিত্য সমালোচনার জন্য আরও কিন্তু অনেক পদ্ধতি রয়েছে। সনাতন বিধিসম্মত আলোচনা পদ্ধতি রয়েছে, মনস্তত্ত্বমূলক সমালোচনা পদ্ধতি রয়েছে, ব্যক্তি সমালোচনা পদ্ধতি রয়েছে, মার্ক্সীয় সমালোচনা পদ্ধতি রয়েছে, আরও অসংখ্য সমালোচনা পদ্ধতি রয়েছে। তার মধ্যে কিন্তু পাশ্চাত্য সাহিত্যতত্ত্বের এই কোডটি ইতিহাসমূলক, তুলনামূলক, বিশ্লেষণমূলক, মূল্য বিচারমূলক এগুলোকে একটু বেশিই পছন্দ করেছে। এই জন্যই হয়তোবা পাশ্চাত্য সাহিত্যতত্ত্বে এই 4টি পদ্ধতিকে দিয়ে রেখেছেন। তো প্রথমত আসছি, সমালোচনা কি? সমালোচনা হচ্ছে সমান আলোচনা, অর্থাৎ একটা সাহিত্যকর্মের ইতিবাচক দিক থাকবে, নেতিবাচক দিক থাকবে, ভালো মন্দ, উৎকর্ষ অপকর্ষ, উৎকৃষ্ট নিকৃষ্ট সকল দিকই থাকবে। আসলে যুগ যুগ থেকে আমাদের অসংখ্য কবি এবং সাহিত্যিকরা রয়েছে এবং তাদের সাহিত্যকর্ম রয়েছে। সেই সাথে শুধু তাদের সাহিত্যকর্ম সৃষ্টি হয়নি, সেই সাহিত্যকর্মের আলোচনা সমালোচনাও হয়েছে। তাহলে সমালোচনা বলতেই বোঝায় একটা সাহিত্যকর্মের ইতিবাচক নেতিবাচক দিকগুলো নিয়ে আলোচনা করবে। অর্থাৎ একটা সাহিত্যের ভাব, বস্তু, রীতি, বৈশিষ্ট্য, ছন্দ, অলঙ্কার, রস, ধ্বনি, সামাজিক পরিবেশ, রাজনৈতিক অবস্থা, অর্থনীতি, সংস্কৃতি সকল কিছুর সমালোচনা করবে। আর এই সমালোচনার মধ্য দিয়েই কিন্তু একটা সাহিত্যকর্মের পূর্ণাঙ্গতা পায়। তো এরপর আসছে যে পাশ্চাত্য সমালোচনা কি। আমরা এর আগে কিন্তু প্রথম ক্লাসে গ্রিক ও রোমান সাহিত্য তত্ত্বে পড়েছি দার্শনিক প্লেটোর রিপাবলিক গ্রন্থ, অ্যারিস্টটলের পয়েটিকা গ্রন্থ, হোরেসের আর্টস পয়েটিকা গ্রন্থ। এই গ্রন্থগুলো কিন্তু সাহিত্য সমালোচনার আদি গ্রন্থ হিসেবে পরিচিত। প্লেটো তার রিপাবলিক গ্রন্থে কবি এবং কবিতা সম্পর্কে তথ্য দিয়েছেন, সমালোচনা করেছেন। তিনি বলেছেন যে কবিরা অনুকরণ প্রিয়, স্রষ্টা তার নিজ আইডিয়া থেকে সৃষ্টি জগৎ করেছেন আর সেখান থেকে হুবহু কপি করে তারা তাদের সাহিত্যকর্ম সৃষ্টি করে থাকে। এই জন্য আদর্শ রাষ্ট্র থেকে প্লেটো কবি সাহিত্যিকদের বের করে দিতে বলেছেন। কিন্তু অ্যারিস্টটল এটিকে বৈজ্ঞানিক দৃষ্টিতে ব্যাখ্যা করেছেন। অ্যারিস্টটল তার পোয়েটিক গ্রন্থে বলেছেন যে না, আসলে কবিরা অনুকরণ প্রিয় নয়। হ্যাঁ, অবশ্যই অনুকরণ প্রিয়, তবে সেই একটা বিষয়ের যে সম্ভাবনা থাকে সেই সম্ভাবনাকে আবার টেনে বের করে নিয়ে আসে, তাহলে সেটা হুবহু অনুকরণ হলো না। এগুলো নিয়ে কিন্তু তারা আলোচনা করেছেন। এছাড়াও হোরেস তার আর্টস পয়েটিকা গ্রন্থে সাহিত্য কিরকম হবে, সাহিত্যের ঐক্য, সংহতি, আঙ্গিক, বিষয়, ভাবনা, নব্য কবিতা সম্পর্কে তিনি বলেছেন। এভাবে কিন্তু প্রথমে যে দুজন গ্রিক সাহিত্যিক এবং দুজন রোমান সাহিত্যিকের বিখ্যাত গ্রন্থ এবং তাদের যে সমালোচনা, এগুলোই কিন্তু মূলত পাশ্চাত্য সমালোচনার মধ্যে পড়ে। বাংলা সমালোচনা সাহিত্যের যাত্রা শুরু হয় 19 শতকের নবজাগরণের মধ্য দিয়ে। মূলত তত্ত্ববোধিনী এবং সংবাদ প্রভাকর এই দুটো পত্রিকাকে কেন্দ্র করে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র গুপ্ত প্রমুখ এই জয়যাত্রা কাণ্ডারে ছিলেন তারা। এটা প্রাচীন মধ্যযুগীয় সময়, কিন্তু আধুনিক যুগে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের মধ্য দিয়েই কিন্তু বাংলা সাহিত্যের সমালোচনা পদ্ধতির উৎপত্তি ঘটে। মূলত বঙ্গদর্শন পত্রিকা, তারপরে বঙ্কিমচন্দ্রের উত্তরচরিত, গীতিকাব্য, শকুন্তলা, মিরন্দা, দেশদিমনে এই যে প্রবন্ধগুলো রয়েছে, এই প্রবন্ধগুলো মূলত সাহিত্য বিচারের মাপকাঠি কি হবে স্পষ্ট হচ্ছে। তো এভাবে কিন্তু বাংলা সাহিত্যের সমালোচনার যাত্রা শুরু হয়েছিল এবং এখন পর্যন্ত এই সমালোচনার মধ্য দিয়ে উত্তর সাহিত্য কর্মগুলো সুন্দর এবং সুস্পষ্ট হচ্ছে। তো আমরা আলোচনায় আসছি। আলোচনায় আজকে আমরা দেখাবো যে এই 4টি সমালোচনা পদ্ধতি। প্রথমে আসছি ইতিহাসমূলক সমালোচনা পদ্ধতি। তো ইতিহাসমূলক সমালোচনা পদ্ধতির প্রবক্তা বা জনক হিপোলাইট তেইন। ইনি ফ্রান্সের সমালোচক। আর এখানে আমি লিখে রেখেছি ইংরেজি সাহিত্য। তিনি প্রথমত ইংরেজি জাতির যে ইতিহাস, যে সমাজ, যে সংস্কৃতি, যে নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য, ইংরেজি সাহিত্যের উৎপত্তি, গঠন ভঙ্গিমা তিনি প্রথমত খুঁজেছেন। অর্থাৎ তিনি ইংরেজি সাহিত্যের ইতিহাসটাকে খুঁজতে সক্ষম হয়েছেন এবং খুঁজেছেন। তার মতে ইতিহাস ও সমাজ সাহিত্যের আবাসভূমি। তো আমরা সংজ্ঞা দেখলে আরো একটু স্পষ্ট হব। সংজ্ঞা দেশ, কাল, জাতি, সময়, যুগচিত্ত, পারিপার্শ্বিকতা, রচয়িতার ব্যক্তি মানুষকেও প্রাধান্য দিয়েছে। এ সকল বিষয়ের ইতিহাস ও পটভূমিকে ইতিহাস রূপে সম্যক বা সার্বিক ধারণা প্রকাশ করাকে ইতিহাসমূলক সমালোচনা পদ্ধতি বলা হয়ে থাকে। অর্থাৎ একটা দেশের, একটা কালের, একটা জাতির, প্রাচীন বা মধ্যযুগ বা আধুনিক যুগের, সময়ের, যুগ বিভাগের, সেই সাথে কবি সাহিত্যিকদের ইতিহাস কিরকম ছিল তার সম্যক ধারণা প্রকাশ করাই ইতিহাসমূলক সমালোচনা পদ্ধতি। অর্থাৎ দেশ, কাল, জাতির
পূর্বের ইতিহাসটাই এখানে উপস্থাপিত হবে। এজন্যই কিন্তু এটিকে ইতিহাসমূলক সমালোচনা পদ্ধতি বলেছেন। তো ইতিহাসমূলক সমালোচনা পদ্ধতির বৈশিষ্ট্য অথবা গুরুত্ব আমরা দেখি। ইতিহাসের উৎপত্তি ও রহস্য নিয়ে আলোচনা করবে। পুরোটাই ইতিহাস কেন্দ্রিক, পূর্বকেন্দ্রিক, সনাতন কেন্দ্রিক। যুগচিত্র, পারিপার্শ্বিকতা, রচয়িতার ব্যক্তি মানুষ, কবি সাহিত্যিকদের ব্যক্তি মানুষকে নিয়েও আলোচনা করেছে, যা পূর্বেকার কবি সাহিত্যিকরা কীরকম ছিল, তাদের সাহিত্যকর্ম কেমন ছিল, এগুলো নিয়ে আলোচনা করছেন। কীভাবে এবং কতখানি মূর্ত বা স্পষ্ট হয়ে উঠেছিল সেগুলো ইতিহাসমূলক সমালোচনা পদ্ধতিতে আলোচনা করে। এরপর হচ্ছে অবস্থানভূমি। অবস্থানভূমি বলতে সমাজ, রাষ্ট্র ও জাতির উপর ইতিহাসমূলক সমালোচনা পদ্ধতি গড়ে ওঠে। তারপর হচ্ছে বিষয়, রূপ, রীতি, এগুলো হচ্ছে পরিবর্তনীয়। আর এই ইতিহাসমূলক সমালোচনা পদ্ধতির মধ্যে সীমাবদ্ধতাও রয়েছে। দ্বান্দ্বিক জড়বাদ এই পদ্ধতিকে আশ্রয় করে গড়ে উঠেছে। দ্বান্দ্বিক জড়বাদটা কি? দ্বান্দ্বিক জড়বাদ বলতে বোঝায় হচ্ছে দুজন বা আরও বেশি কবি সাহিত্যিকদের মধ্যে যখন একটা বিষয় সম্পর্কে বিভিন্ন দৃষ্টিভঙ্গি বজায় রেখে জ্ঞানমূলক বা প্রজ্ঞামূলক যুক্তির মাধ্যমে সেটা কতটুকু সত্য সেটি প্রতিষ্ঠা করে, সেটি হচ্ছে দ্বান্দ্বিক জড়বাদ। তো এই দ্বান্দ্বিক জড়বাদ মূলত ইতিহাস সমালোচনা পদ্ধতির আশ্রয়ে গড়ে উঠেছে। জীবন চরিত্র ভিত্তিক সমালোচনা এই ইতিহাসমূলক সমালোচনা পদ্ধতির রূপ বা অংশ। জীবন চরিত্র ভিত্তিক সমালোচনা হচ্ছে যদি পূর্বেকার কোনো কবি সাহিত্যিকদের জীবন নিয়ে আলোচনা বা পর্যালোচনা করা হয়, সেক্ষেত্রে কিন্তু একজন লেখক ওই লেখকের বাস্তব তথ্য সম্পূর্ণরূপে অঙ্কন করতে পারবে না। কেননা সব বাস্তব ঘটনা যে হচ্ছে লিখছে তাকে সমানভাবে আঘাত করবে না। যেমন ধরি কেউ প্লেটোর জীবনী তত্ত্ব নিয়ে যদি কেউ আলোচনা করতে যায় বা সমালোচনা করতে যায়, সেক্ষেত্রে কিন্তু প্লেটোর সকল সাহিত্যকর্ম কিন্তু একজন লেখককে সমানভাবে আঘাত করতে পারবে না। তখন কিন্তু প্লেটোর সম্পূর্ণ জীবন সম্পূর্ণরূপে রূপায়িত হতে পারবে না বা সম্পূর্ণরূপে পরিস্ফুটও হবে না। তখন কিন্তু এই সমালোচনাটা অস্পষ্ট থাকবে। আর এর জন্যই কিন্তু বলা হয়েছে কবিরে পাবে না কবির জীবন চরিত। কথাটা কিন্তু একেবারেই সত্য। প্লেটো বা অ্যারিস্টটল যেভাবে তাদের জীবনটাকে দর্শন করেছেন, যেভাবে সাহিত্যকর্ম তারা পর্যালোচনা করেছেন, আলোচনা করেছেন, আধুনিক যুগের একজন সাহিত্যিক বা কবি সাহিত্যিক তাদেরকে সেমভাবে পর্যালোচনা করতে পারবে না, সমালোচনাও করতে পারবে না। তখন তাদের প্লেটো অ্যারিস্টটলের কিছু কিছু জীবন সাহিত্য এই নতুন সমালোচকদেরকে সমানভাবে আঘাত করতে পারবে না। আর এই বিষয়টি হচ্ছে ইতিহাসমূলক সমালোচনা পদ্ধতির অংশ বা রূপ। তাহলে আমরা বুঝতেই পারলাম যে ইতিহাসমূলক সমালোচনা পদ্ধতি হলো একেবারেই প্রাচীন দেশ, কাল, জাতি, সময় এবং কবি সাহিত্যিকদেরকে নিয়ে আলোচনা পর্যালোচনা করবে, সমালোচনা করবে, তাদের উৎপত্তি রহস্য নিয়ে সমালোচনা করবে, তাদের ব্যক্তি মানুষ নিয়ে সমালোচনা করবে, সমাজ রাষ্ট্র নিয়ে সমালোচনা করবে, বিষয়, রূপ, রীতি এগুলো নিয়ে সমালোচনা করবে, তাদের জীবন চরিত্র নিয়ে আলোচনা সমালোচনা করবে। এটাই হচ্ছে ইতিহাসমূলক সমালোচনা পদ্ধতির মূল থিম। তো এই ইতিহাসমূলক সমালোচনা পদ্ধতির কিন্তু কিছু সমস্যা রয়েছে। এটা একটা অনিরাপদ সমালোচনা পদ্ধতি। কেন এটা অনিরাপদ সমালোচনা পদ্ধতি বলা হয়েছে? ইতিহাস নির্ণয়ে অতিরঞ্জিতের ব্যবহারও হতে পারে। এখন কেউ প্লেটো অ্যারিস্টটল নিয়ে আলোচনা সমালোচনা করতে পারে। সেক্ষেত্রে কী হবে? প্লেটো অ্যারিস্টটলের যে সাহিত্য আলোচনা বা তাদের যে সাহিত্যকর্মগুলো, এগুলো অনেক লেখক, অনেক নব্য লেখক অথবা সমালোচক এটাকে অতিরঞ্জিত করতে পারে। আবার অনেকেই তাদের জীবনের বিভিন্ন অবিচ্ছিন্ন অংশগুলোকে আবার বাদও দিয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু এই ইতিহাসমূলক আলোচনা পদ্ধতিটি নিরাপদ নয়। আবার কি বলছে? বেদ, ব্যাকরণ, চর্যাকৃতি সাহিত্যের মূল্য নির্ধারণে অস্পষ্টতা দেখা দিতে পারে। তো আসলে এই বিষয়গুলো কিন্তু সমালোচনা পদ্ধতির অংশের মধ্যে পড়ে না। কেননা এই যে প্রাচীন বেদ, ব্যাকরণ, চর্যাকৃতি প্রভৃতি ভাষা তত্ত্বগত আলোচনা মূল্যবান হতে পারে এবং সাহিত্যের ইতিহাস নির্ণয়ে এই আলোচনা যথেষ্ট প্রয়োজন আছে। তবে একে ঠিক সমালোচনা বা সাহিত্য বিচারের আদর্শ হিসেবে গণ্য করা যায় কিনা এটা কিন্তু প্রশ্ন থেকে যায়। কেননা এর মধ্যে কিন্তু রস নেই, ছন্দ নেই, রীতি নেই, শব্দালঙ্কার নেই, অর্থ অলঙ্কার নেই। এজন্য কিন্তু এই বিষয়গুলোকে সাহিত্য বিচারের আদর্শ হিসেবে গ্রহণ করা যায় না। আর যখন এটাকে সাহিত্য বিচারের আদর্শ হিসেবে গ্রহণ করতে যাব তখন কিন্তু এগুলোর মধ্যে অস্পষ্টতা দেখা দেবে। অর্থাৎ ইতিহাসমূলক আলোচনা পদ্ধতি একটা প্রাচীন পদ্ধতি, এটা অনির্বাদ নয়। কেউ একে অতিরঞ্জিত করতে পারে, আবার কেউ একে কম করেও এক্সপ্লেন করতে পারে। আর বেদ, ব্যাকরণ, চর্যাকৃতি এগুলো হচ্ছে ব্যাকরণিক বিষয়, তাই এগুলো সাহিত্যের মূল্য নির্ধারণে বা নির্বাচনে উপযুক্ত নয়। আর এজন্যই অস্পষ্টতা দেখা দিতে পারে। আমরা ইতিহাসমূলক সমালোচনা পদ্ধতিকে সেভাবে অ্যাকসেপ্ট করতে পারিনি, কেননা এটা অনিরাপদ। এরপর আসছি তুলনামূলক সমালোচনা পদ্ধতি। তুলনামূলক সমালোচনা পদ্ধতি এটা একটা আধুনিক পদ্ধতি, এটাকে সবাই মোটামুটি অ্যাকসেপ্ট করছে। সংজ্ঞাটা দেখি। দুই বা ততোধিক ভাষাগত, সাংস্কৃতিক, জাতিগত, ধর্মগত, রাষ্ট্রিক, বিষয়গত, শিল্পগত, ছন্দ, রীতিনীতি ইত্যাদি
পটভূমি থেকে আগত সাহিত্য বিষয়ে এক জাতীয় কবি অথবা ভিন্ন জাতীয় কবি, এক দেশের কবি অথবা অন্য দেশের কবি, পুরাতন অথবা নতুন সাহিত্যিকদের দৃষ্টিভঙ্গি, মিত, চিন্তা চেতনা, আলোচনা বা অনুসন্ধান করাকে তুলনামূলক সাহিত্য সমালোচনা পদ্ধতি বলা হয়ে থাকে। অর্থাৎ একই দেশের, অর্থাৎ আমরা রবীন্দ্রনাথ অথবা প্রমোদ চৌধুরীর যে ভাষাগত, সংস্কৃতি, জাতিগত, ধর্মগত বা শিল্প, ছন্দ, রীতিনীতি তাদের সাহিত্যগুলো কম্পেয়ার করতে পারি। আবার দেখা যায় যে প্রমোদ চৌধুরীর সাথে উইলিয়াম শেক্সপিয়ারের যে নাটকগুলো আছে সেগুলোর সাথেও কিন্তু আমরা কম্পেয়ার করতে পারি বা তাদের নাটকের সাথে তুলনা করতে পারি। এই জন্যই বলেছি যে এই যে রীতি, ছন্দ, নীতি এগুলো হচ্ছে এক জাতীয় কবি অথবা ভিন্ন জাতীয় কবি, পুরাতন অথবা নতুন সাহিত্যিকদের তাদের সাহিত্যের মধ্যে কী কী দৃষ্টিভঙ্গির মিল আছে বা অমিল রয়েছে, কোনো মিথের মিল বা অমিল রয়েছে কিনা, চিন্তা চেতনার মিল বা অমিল রয়েছে কিনা, এগুলো অনুসন্ধান করাকেই তুলনামূলক সাহিত্য সমালোচনা পদ্ধতি বলা হয়ে থাকে। দুজন লেখকের শব্দ সম্পদ বা পঙ্ক্তিমালার তুলনা বিচার বিশ্লেষণ করা হয়ে থাকে। দুই দেশের মধ্যে কোনো সাদৃশ্যতা আছে কিনা বা স্থাপন করেছে কিনা সেগুলো পর্যবেক্ষণ করা হয়ে থাকে। অর্থাৎ এই ইতিহাস সমালোচনা পদ্ধতি একটা সনাতন পদ্ধতি, তবে তুলনামূলক সমালোচনা পদ্ধতি কিন্তু একটি আধুনিক পদ্ধতি। এরপর তুলনামূলক সমালোচনা পদ্ধতির বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিই। বৈশিষ্ট্য হচ্ছে দুটো দেশের অথবা এক জাতীয়, একটা দেশের কয়েকজন কবি, নতুন বা পুরাতন সাহিত্য, সংস্কৃতি, চরিত্র, বিষয়, আঙ্গিক, রূপ, ছন্দ, রীতিনীতি, চিন্তা চেতনা এগুলোর সাদৃশ্য বা বৈসাদৃশ্য নির্ণয় করে। এরপর হচ্ছে প্রাচীন ভারতীয় সাহিত্য এবং পাশ্চাত্য সাহিত্যের প্রত্যক্ষ অথবা পরোক্ষ প্রভাব আছে কিনা সেগুলো অনুসন্ধান করে। এরপর হচ্ছে নানান দেশের সংস্কৃতির পারস্পরিক যোগাযোগ অনুসন্ধান করেন, মানব সভ্যতাকে খুঁজে বের করে, নানান দেশ, সমাজ, ধর্ম, নীতি, আদর্শকে স্পষ্ট করে। অর্থাৎ আমরা দেখলাম যে এটা হচ্ছে প্রাচীন সাহিত্য বা সাহিত্যিকদের সম্পর্কে হোক অথবা নব্য সাহিত্য বা সাহিত্যিকদের সম্পর্ক হোক, তাদের সাহিত্যকর্মের মধ্যে কি কি সাদৃশ্য বৈসাদৃশ্য রয়েছে এগুলো নিয়ে আলোচনা পর্যালোচনা করে। এর মধ্যে দিয়ে কি হয়, এর মধ্যে দিয়ে কিন্তু এক দেশের পাঠক অন্য দেশের ভাষা শিখতে প্রলুব্ধ হয়। আবার দেখা যায় যে অপরের প্রতি যদি কোনো প্রতিকূল মনোভাব থাকে সেটিও কিন্তু হ্রাস পেয়ে যায়। অর্থাৎ এই তুলনামূলক সমালোচনা পদ্ধতিতে মূলত মার্জিত রুচির যে লক্ষণ রয়েছে এটি নির্দিষ্ট হয়েছে এখানে। তাহলে আমরা দেখলাম ইতিহাসমূলক সমালোচনা পদ্ধতি এবং তুলনামূলক সমালোচনা পদ্ধতি একটি একেবারেই সনাতন, যেটিকে অনেকেই অ্যাকসেপ্ট করতে চায় না, কিন্তু তুলনামূলক সমালোচনা পদ্ধতি এটা একটা আধুনিক পদ্ধতি এবং এটি প্রত্যেকের কাছেই সমর্থনযোগ্য বলে মনে হয়। এরপর আসছি বিশ্লেষণমূলক সমালোচনা পদ্ধতি এবং মূল্য বিচারমূলক সমালোচনা পদ্ধতি। বিশ্লেষণমূলক বা আলংকারিক সমালোচনা পদ্ধতি আরও একটু নিখুঁত দেখি, সেটা হচ্ছে যে সমালোচনা পদ্ধতিতে কোনো রচনার উৎকর্ষ অপকর্ষর স্বরূপ খুঁজতে গিয়ে রচনা বিশ্লেষণে অলঙ্কারের শব্দালঙ্কার এবং অর্থালঙ্কারের গুরুত্ব, রীতিনীতি, দোষগুণ, রূপ, রস, ছন্দ, ধ্বনি প্রভৃতি বিষয় বৈশিষ্ট্যের উপরে বিশেষভাবে গুরুত্ব বা প্রাধান্য দিয়ে থাকে, তাকেই বিশ্লেষণমূলক বা আলংকারিক পদ্ধতি বলা হয়। অর্থাৎ এই বিশ্লেষণমূলক বা আলংকারিক সমালোচনা পদ্ধতিতে শব্দালঙ্কার এবং অর্থালঙ্কার সম্পর্কে বেশি গুরুত্ব প্রদান করে থাকে। আমরা জানি শব্দালঙ্কার এবং অর্থালঙ্কারগুলো কি। অলঙ্কার কথাটির অর্থ কিন্তু ভূষণ বা গয়না। নারীরা যেমন তাদের দৈহিক সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য এক ধরনের অলঙ্কার ব্যবহার করে থাকেন, ঠিক তেমনি কিন্তু কবিরা তাদের কাব্য দেহের সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য বিশেষ ধরনের অলঙ্কার ব্যবহার করে থাকেন। তো অলঙ্কারকে প্রধানত দুভাগে ভাগ করা হয়, শব্দালঙ্কার এবং অর্থালঙ্কার। শব্দালঙ্কার হচ্ছে শব্দের ধ্বনিরূপকে আশ্রয় করে যে অলঙ্কার সৃষ্টি হয় তাকে কিন্তু শব্দালঙ্কার বলা হয়। আর এই শব্দালঙ্কার কিন্তু অনেক প্রকার আছে, যেমন অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রোক্তি। এভাবে যদি বলি যে অতিবড় বৃদ্ধ প্রতিসিদ্ধিতে নিপুণ, কোনো গুণ নাই তার কপালে আগুন, এটা আমরা কেনা জানি বাংলা স্টুডেন্টরা, এর মধ্যেও কিন্তু অলঙ্কারের ব্যবহার হয়েছে। আবার যদি বলি পাপিষ্ট জ্যৈষ্ঠ মাস, বৈচির ফল খেয়ে করি উপবাস, এর মধ্যে কিন্তু এই যে পাপিষ্ট জ্যৈষ্ঠ মাস বারবার কিন্তু আসছে, এটা কিন্তু একটা অনুপ্রাস। তো এর মধ্যে কিন্তু বাক্যের বা শব্দের সৌন্দর্য এখানে স্পষ্ট হয়েছে। অর্থালঙ্কারও এরকমই। অর্থালঙ্কার বলতে বাক্যে ব্যবহৃত শব্দ বা শব্দাবলীর অর্থের আশ্রয় গ্রহণ করে সৃষ্টি হয়, তাকে অর্থালঙ্কার বলা হয়। এখানে কিন্তু শব্দ বা ধ্বনি এগুলো হচ্ছে গৌণ, মূলত অর্থই প্রধান এবং প্রথম বিষয় এই অর্থালঙ্কারে। অর্থালঙ্কারে যদি আমরা প্রকারভেদ করতে যাই তখন কিন্তু আমরা পাবো উপমা, রূপক, উৎপ্রেক্ষা, এগুলো কিন্তু পাবো। যেমন এখানে একটা বলে পাখির নীড়ের মতন চোখ তুলে নাটোরের বরলতা সেন, এই যে উপমা দেওয়া হচ্ছে এগুলো কিন্তু অর্থালঙ্কার, অর্থাৎ অর্থই এখানে বেশি প্রাধান্য পেয়েছে, ধ্বনি নয়। তো এইভাবেই কিন্তু শব্দালঙ্কার এবং অর্থালঙ্কারের বিশদ ব্যাখ্যা রয়েছে ব্যাকরণ অধ্যায়ে। তো আমরা এই আলোচনার মধ্যে আমরা পেলাম যে বিশ্লেষণমূলক বা আলংকারিক সমালোচনা পদ্ধতি বলা হয়েছে, অর্থাৎ এখানে অলঙ্কারকেই বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে। তাহলে
বিশ্লেষণমূলক বা আলংকারিক সমালোচনা পদ্ধতির বৈশিষ্ট্য কি? বিশ্লেষণমূলক বা আলোচনা সমালোচনা পদ্ধতির বৈশিষ্ট্য হচ্ছে সাহিত্যকর্মকে সামগ্রিকতার নিরিখে বিচার করা হয় না, বিচার করা হয় কেবল শব্দালঙ্কার এবং অর্থালঙ্কারের ভিত্তিতেই। আসলে নানান পদ্ধতি, নানান ইঙ্গিতে, নানান আঙ্গিকে সমালোচনা করে থাকেন। বিশ্লেষণমূলক পদ্ধতি এই শব্দালঙ্কার এবং অর্থালঙ্কারের ভিত্তিতে সমালোচনা করে থাকেন, এটাই বলা হয়েছে। ঔচিত্যের ভিত্তিতে, ঔচিত্য বলতে আমরা কি বুঝি? ঔচিত্য বলতে হচ্ছে সঙ্গতি বা ন্যায্যতা বা উপযুক্ততা, এটার ভিত্তিতে সাহিত্যের মূল্য নির্ধারণ করা হয়ে থাকে। এরপর হচ্ছে রূপ, রস, ছন্দ, ধ্বনি, এসবের ভিত্তিতে সমালোচনা করা হয়ে থাকে। এই পদ্ধতি হচ্ছে মূলত রূপবাদী। সাহিত্যের গঠন, বিষয়, অঙ্গবিন্যাস, শিল্প, রীতি, এসবের উপস্থিতিতে শিল্পরীতির সৌন্দর্যের আলোকে বিচার করা হয়ে থাকে। এখানে পরিবেশ, সমাজ, রাজনীতি, অর্থনীতি এই বিষয়গুলোকে এই পদ্ধতিতে উপেক্ষা করা হয় বা গুরুত্বহীন বলে মনে করা হয়। অর্থাৎ এখানে শুধুমাত্র শব্দালঙ্কার এবং অর্থ অলঙ্কারের প্রাধান্য থাকবে, তাছাড়া সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে এটিকে আলোচনা করা হয় না বা সমাজ, রাজনীতি, অর্থনীতি এখানে প্রাধান্য পায় না। এখানে শুধুমাত্র শব্দালঙ্কার এবং অর্থালঙ্কারে যদি সে সুস্পষ্ট হয়, সৌন্দর্যমণ্ডিত হয়, তবেই এই সাহিত্যটি ইতিবাচক বলে ধরে নেওয়া হয় বা সৌন্দর্যমণ্ডিত বলে ধরে নেওয়া হয়। এরপর আসি মূল্য বিচারমূলক পদ্ধতি। এর মূল কথা হচ্ছে একটা গ্রন্থ বা কবির যে সাহিত্যকর্মগুলো আছে, এই সাহিত্যকর্মের মূল্যের স্বরূপ বোঝা খুব জরুরি। মূল্য বিচারমূলক পদ্ধতিতে এক কথায় যদি বলি, সমালোচকই হচ্ছে মূল্য বিচারমূলক পদ্ধতির মূল ক্যারেক্টার। তিনি মূলত ব্যাখ্যা, বিচার ও রস উপভোগের মধ্য দিয়ে সাহিত্যকে বিশেষভাবে মূল্যায়ন করেন এবং সেটি সকলের কাছে তার ইতিবাচক, নেতিবাচক, উৎকর্ষ, অপকর্ষ, উৎকৃষ্ট, নিকৃষ্ট দিকগুলো তুলে ধরেন। আর এই সার্বিক মূল্যায়নের মধ্য দিয়েই যে সমালোচনা করা হয়ে থাকে, তাই হচ্ছে মূল্য বিচারমূলক পদ্ধতি। সংজ্ঞা দেখলে বুঝতে পারবো। মূল্য বিচারমূলক পদ্ধতি হচ্ছে ব্যাখ্যান, বিচার ও রস উপভোগ এর সমন্বয়ে সাহিত্যকে বিশেষভাবে মূল্যায়ন করাকে মূল্য বিচারমূলক পদ্ধতি হয়ে থাকে। তাহলে আমরা বুঝলাম যে মূল্য বিচারমূলক পদ্ধতির তিনটি প্রধান অংশ, একটা হচ্ছে ব্যাখ্যান, বিচার এবং রস উপভোগ। এই তিনটির মধ্য দিয়ে সাহিত্য সমালোচনা করা হয়ে থাকে। এই ব্যাখ্যানটা হচ্ছে, এই বইয়ের মধ্যে ব্যাখ্যানটাকে সাহিত্যের রূপ নির্ধারণে রাজভবনে যেমন প্রবেশের সদর বা দেউর থাকে, এই ব্যাখ্যানটাকে সেই দেউরের সঙ্গে তুলনা করা হয়েছে। গ্রন্থের মধ্যে প্রবেশ করতে গেলে কিন্তু গ্রন্থের যে বহিরঙ্গ বা অন্তরঙ্গ যে বস্তুগত পরিচয় রয়েছে, সেই পরিচয়গুলো এই ব্যাখ্যানের অন্তর্ভুক্ত। এই পদ্ধতিটি হোস্ট করে হচ্ছে সমালোচক। প্রবন্ধগুলোকে যখন সমালোচনা করে তারা, যে এর উৎকর্ষ দিক কী, অপকর্ষ দিক কী, ভালো দিক কী, মন্দ দিক কী, যখন এইসব সমালোচনা আমরা পড়ি, তখন কিন্তু আমাদের কাছে প্রবন্ধটা স্পষ্ট হয়। পাঠক এবং লেখকের মধ্যে মিল করিয়ে দেয়। দোভাষীর মতো বিচারক এবং আসামির ভাষা যেমন বিচারক এবং আসামি বুঝতে পারে না, দোভাষী কী করে, এই আসামি এবং বিচারকের ভাষা বুঝিয়ে দেয়। অর্থাৎ আসামি এবং বিচারকের মধ্যে কি তার যোগাযোগ স্থাপন করে দেয়। তো দেখা যায় সাধারণ পাঠক কিন্তু কবি সাহিত্যিকদের কথা বা একজনের কথা অপরজনের কথা সবসময় বুঝে থাকে না, কোনো কোনো সময় ভুলও বুঝে ফেলে। তখন কিন্তু এই ঘটকের কাজ করে থাকে সমালোচক। অর্থাৎ ব্যাখ্যানের একমাত্র কাজ হচ্ছে সাহিত্যকে পাঠকের কাছে সুবোধ্য করে গড়ে তোলা, সুস্পষ্ট করে গড়ে তোলা, যাতে খুব সহজেই পাঠক সেটিকে বুঝতে পারে। এরপর হচ্ছে বিচার পদ্ধতি। এই বিচার পদ্ধতির প্রধান হচ্ছে সমালোচক। অর্থাৎ সমালোচকই লেখকের দোষগুণ অনুসারে কখনো তাদেরকে নিন্দা করবে, কখনো তাদেরকে অভিবাদন জানাবে। একটা সাহিত্যকর্ম সমাজের জন্য কতটুকু কল্যাণময়ী সেটাকে নির্দেশ করবে। সাহিত্যিক কী পরিমাণে জগতের প্রতি কল্যাণ করতে পেরেছে সেটুকু স্পষ্ট করবে। মূল পাঠক হয়তো অনেক সময় বুঝবে না, কিন্তু এটাকে বিচার বিশ্লেষণ করবে সমালোচক। তো এটিও কিন্তু মূল্য বিচারমূলক পদ্ধতির অংশ। এর মধ্য দিয়ে মূল্য বিচার পদ্ধতি স্পষ্ট হয়ে থাকে। রসোপভোগ হচ্ছে একজন সমালোচক একজন সাহিত্যিকের সাহিত্যকর্মের মধ্যে সে অবাধভাবে বিচারণ করে এবং সেখানে মূলত রস আছে কিনা, মণিমাণিক্য আছে কিনা, এগুলো তিনি সঞ্চয় করে এবং পাঠককে সেগুলো আবার উপহার দিয়ে থাকেন। সেই সাথে তিনি যে রস উপভোগ করেছেন তারও ব্যক্তিগত কথা, ভালো লাগা, মন্দ লাগা, এগুলোও কিন্তু পাঠকের কাছে তিনি উপস্থাপন করেন। অর্থাৎ তিনি সেই সাহিত্যের মধ্যে বিচরণ করে তিনি কি উপলব্ধি করলেন, কোন রস ভোগ করলেন, সেই কথাটা বলা হলেই তার কাজ শেষ হয়ে গেল। অর্থাৎ এই পুরো কাজটি মূলত সমালোচ্য করে থাকে। সে নিজেই ব্যাখ্যা দিয়ে থাকে, বিচার করে থাকে, রস উপভোগ করে এবং পাঠকের কাছে সেগুলো উপহার দিয়ে থাকেন।
মূলত সমালোচকই মূল্য বিচার করে থাকেন, আর এটিকেই মূল্য বিচারমূলক পদ্ধতি বলা হয়ে থাকে। তো মূল্য বিচারমূলক পদ্ধতির বৈশিষ্ট্য কি? এই যে ঘটক বললাম, যে এই যে ব্যাখ্যান, বিচার, রসোপভোগ, এই সমালোচকে মূলত কখনো ঘটকের কাজ করছে, দোভাষীর কাজ করছে, আবার বিচারক বা সমালোচকের কাজ করছে। এই পদ্ধতির প্রধান চরিত্র হচ্ছে সমালোচক। এই পদ্ধতি হচ্ছে ব্যাপক এবং বিস্তৃত। এই পদ্ধতিতে কিন্তু স্পেসিফিকভাবে শব্দালঙ্কার, অর্থালঙ্কার, ইতিহাস, সামগ্রিকতা এগুলো কিছু নাই। সামগ্রিকভাবেই এই পদ্ধতিকে মূল্যায়ন করতে হবে সমালোচককে। অর্থাৎ রস, শিল্পত্ব, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি প্রভৃতি সার্বিক বিষয় অবলম্বন করেই কিন্তু সমালোচককে এটাকে বিচার করতে হবে এবং পাঠকের কাছে দিতে হবে। এজন্য এই পদ্ধতি হচ্ছে ব্যাপক ও বিস্তৃত, অন্তরঙ্গ এবং বহিরঙ্গ সকল বিষয়ে পর্যালোচনা করে। এটা হচ্ছে নিরপেক্ষ। এই পদ্ধতিটা হচ্ছে পুরোটাই নিরপেক্ষ। একজন সমালোচক সার্বিক থেকে আলোচনা করে, বিবেক বিবেচনা করে, তার ভালো লাগা, মন্দ লাগা, তারপর হচ্ছে তার রস উপভোগ, তার হচ্ছে এর মূল উদ্দেশ্য, সকল কিছুকে সাহিত্যের থেকে বের করে একেবারেই নিংড়িত যে অর্থটুকু সেটুকু দিয়ে থাকবে। সেটা উৎকর্ষও হতে পারে, অপকর্ষও হতে পারে, উৎকৃষ্টও হতে পারে, নিকৃষ্টও হতে পারে। আর এজন্যই এটিকে নিরপেক্ষমূলক পদ্ধতি বলা হয়ে থাকে। ন্যায়, নীতি, নৈতিকতার মাপকাঠি দিয়ে এটি বিচার্য। এটি মূলত যে সবসময় সাহিত্যিকদের অনুকূলে কাজ করবে এরকমটা নয়। এই সমালোচক তিনি নিজেই ঘটক, দোভাষীর কাজ করবে, বিচারকের কাজ করবে। তিনি নিজের রস উপভোগ করবে, তিনি নিজেকে এটা কল্যাণ নিহিত আছে কিনা এটিকে অবজার্ভ করবে। এই সকল কিছুর মধ্য দিয়ে ন্যায়, নীতি, নৈতিকতার মাপকাঠি দিয়ে বিচার কার্য হবে। তাহলে মূল্য বিচারমূলক পদ্ধতি আমরা বুঝতে পারলাম যে এই পদ্ধতি মূলত সমালোচকই হচ্ছে এই পদ্ধতির মূল ক্যারেক্টার। তিনি ব্যাখ্যা, বিচার এবং রস উপভোগের মধ্য দিয়ে নিরপেক্ষভাবে বিচার করে পাঠকের কাছে উপস্থাপন করবেন। আর এটি হচ্ছে মূল্য বিচারমূলক পদ্ধতি। তাহলে আমরা দেখলাম ইতিহাসমূলক সমালোচনা পদ্ধতি, যেটি একেবারেই সনাতন বা এটি নব্যপন্থীরা এটা এখন আর গ্রহণ করছে না। এটির মধ্যে অতিরঞ্জিত থাকতে পারে, নিরাপদ নয়। তুলনামূলক সমালোচনা পদ্ধতি, এটি দুটি দেশের বা একই জাতীয় কবি বা দুটি দেশের কবি মধ্যে হচ্ছে নিরপেক্ষভাবেই এটি আলোচনা সমালোচনা করা হয়ে থাকে। এটি একটা আধুনিক পদ্ধতি। এর মধ্য দিয়ে কিন্তু সমাজ, ভাষা, অন্যান্য কবি সাহিত্যিকদের প্রতি যদি কোনো প্রতিকূল কোনো মনোভাব থাকে সেক্ষেত্রে এটি হ্রাস পায়। তো এটি মোটামুটি একটি আধুনিক পদ্ধতি এবং এটিকে সবাই গ্রহণ করে থাকে। এরপর হচ্ছে বিশ্লেষণ বা আলংকারিক সমালোচনা পদ্ধতি, যার অর্থই হচ্ছে তিনি শব্দালঙ্কার এবং অর্থ অলঙ্কারের প্রেক্ষিতে একটা সাহিত্যকর্মকে সমালোচনা করবে। আর মূল্য বিচারমূলক পদ্ধতি, এটি সমালোচকই সবকিছু করবে এবং নিরপেক্ষভাবে মূল্য বিচার করবে। এটি হচ্ছে মূল্য বিচারমূলক পদ্ধতি। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।